আহ, আজকের আলোচনার বিষয়টাতে আসলে অনেক এখানে যারা একাডেমিক আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, আপনারা ইন্টারন্যাশনাল রিলেশনসে যারা পড়াশোনা করেন, আপনাদের ডিসিপ্লিনের জায়গা থেকে আপনারা এইসব বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন, লেখালেখি করছেন, ভবিষ্যতেও করবেন। আমি দীর্ঘদিন আমার ব্যক্তিগত আগ্রহের কারণে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, নিরাপত্তা এইসব বিষয় নিয়ে যৎসামান্য বোঝাপড়ার চেষ্টা করি। সেই জায়গা থেকে এই যে একটি কথা বলতে আহ, চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে আমরা জুলাই পরবর্তী আর জুলাই পূর্ববর্তী এর মাঝে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, শিরোনাম থেকে আমি তাই বুঝতে পারি। জুলাই পূর্ববর্তী মোটা দাগে আমাদের 50 বছর, তাই তো? বাংলাদেশ 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে। আমরা ইন্ডিয়ার সাথে যত রকম সম্পর্কের আলোচনা করি, তার মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, সমস্যা, কিংবা আমাদের জন্য এটা একটা একটা অবভিয়াস রিয়ালিটি যে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের যে পরিচয় তৈরি হয়েছে, তার সাথে ভারত সম্পর্কটা, ইন্ডিয়ার সম্পর্কটার একটা বিশেষত্ব, এটা বিশেষ মাত্রা যুক্ত হয়েছে। এইটা আপনি 8-10টা রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই উপাদানটা আপনাকে বিবেচনায় নিতে হয় না, কিন্তু ইন্ডিয়ার সাথে নিতে হয়। আমি ভালো সম্পর্কে খুব একটা বলতে পছন্দ করি না, কারণ ইন্ডিয়ার রাষ্ট্রীয় নাম হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া। ভারত একটা মিথিক একটা নাম যেটা তারা ব্যবহার করেন। অখন ভারত যে মানচিত্রের পেটের মধ্যে আমরা অফিসিয়ালি কিন্তু ঢুকে আছি, আপনারা সেটা জানেন। নরেন্দ্র মোদী বিজেপির যে তত্ত্ব, সে তত্ত্ব আসলে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে, বিশেষত আমরা আমাদের যেটাকে সাবকন্টিনেন্ট বলি, অন্য কোনো রাষ্ট্রের অস্তিত্ব কিংবা এর স্বাধীন সত্তা ঐতিহাসিকভাবে এইটার কোনো ন্যায্যতা আছে এটা তারা মনে করে না। এরকম পরিষ্কার ভাবে তারা তাদের এই চিন্তা আছে, রাজনৈতিক ভাবে তারা সেটা প্রচার করে। রাজনৈতিক চিন্তা প্রচার করতেই পারেন, কিন্তু এই বাস্তবতাটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমি যেটা বলছিলাম, সেখানে যে সময় যেহেতু স্বল্প, আমি মনে করি 50 বছরে কি হয়েছে আমরা কম বেশি সবাই জানি। গত 15 কিংবা 17 বছর কি হয়েছে সেটা আমরা এখানে কম বেশি সবাই জানি, শুনেছি, বুঝতে পারি। আমাদের এই লড়াইয়ের মধ্যে দিয়ে তার একটা মীমাংসার চেষ্টা আমরা করছি। আমাদের ভবিষ্যতে এইটা আমাদের পয়েন্ট অফ ডিপার্চার, সেটাও আমরা কম বেশি আমাদের কমন এক্সপেকটেশনের মধ্যে দিয়ে আছে। আমার তো বক্তা যেটা বলে গেলেন, এগুলো এক্সপেকটেশনের কথা, যে সম্পর্ক কেমন হওয়া উচিত, আমরা কি প্রত্যাশা করি, রাষ্ট্র হিসেবে ইন্ডিয়া কোনো একটা দলের সাথে সম্পর্ক কেন রাখবে। কিন্তু আমার আপনার প্রত্যাশা দিয়ে কিছুই হবে না, কিছু চলবে না এবং চলে না। আপনার আমার সক্ষমতাটা কি, সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। এবং কোন সক্ষমতা আপনার আছে আর কোন সক্ষমতা নাই, আপনি কোন সক্ষমতা তৈরি করতে পারবেন এবং সেই সক্ষমতার সাপেক্ষে আপনার সাথে অন্যের সম্পর্ক নির্ধারিত হবে। আপনারা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র আছেন, আপনারা এটা খুব ভালোভাবেই জানেন। জুলাইয়ের ঘটনার পরপরই আমি একটা লেখা লিখেছিলাম, আমি নিজের একটা বিজ্ঞাপন করছি মেট্রো নিউজে, আমার একটা লেখা ছাপা হয়েছিল। তখন এই সরকার হঠাৎ করে একটা ইন্ডিয়ার সাথে সম্পর্কে আপনার জন্য তারা একটা উদ্যোগ নিলেন, ইলিশ মাছ রপ্তানি উন্মুক্ত করে দিলেন। তো আমার একটা লেখা শিরোনাম ছিল দ্য ফেট অফ হিংসা, ডিপ্লোমেসি এন্ড দ্য ফেট অফ আওয়ার রিভার্স। আপনি যত ইলিশ পাঠাবেন তাতে আপনার নদীতে 1 ছটাক জল গড়াবে না। এইভাবে আন্তর্জাতিক সম্পর্ক হয় না, এইভাবে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার চিন্তাটা খুবই আপনি অপরিপক্ক, এবং আসলে এগুলোর কোনো ফলাফল আমরা দেখতে পাই না, ভবিষ্যতে দেখতে পাবো না। আমি যেটা বলতে চাচ্ছি আমার, সেটা হচ্ছে আমরা আগামী 50 বছরের বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের ভিতর দিয়ে যেটা সম্ভাবনা আকারে হাজির হয়েছে, সেটার দিকে তাকিয়ে আমরা ইন্ডিয়া, আমাদের অন্য প্রতিবেশী এবং আমাদের বিশ্বের সাথে সম্পর্কে পাটাতনটা কি হতে পারে, আমার মনে হয় সেইটা একটা গুরুত্বপূর্ণ ভাবনার জায়গা হতে পারে। আমি 3টা উপাদানকে এই কারণে গুরুত্বপূর্ণ মনে করি। নাম্বার 1 হচ্ছে, আমরা যেই আমাদের প্রজন্ম আমাদের স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা কিন্তু একটা রিপ্লেসমেন্ট স্টেজে চলে আসছেন। এই তথ্যটা আমি বলছি, এটার গুরুত্ব আছে এবং অপরিসীম তাৎপর্য আছে।
70s এর জেনারেশন কিন্তু ফিজিক্যালি আর আমাদের রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি কোনো ক্ষেত্রেই আর আগামী কয়েক দশক রেলিভেন্ট থাকবেন না। ফিজিক্যালি তারা নেতৃত্বে থাকবেন না, তারা যুক্ত থাকার সম্ভাবনা নাই। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল পয়েন্ট। এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে, আমি একটু সময় পেলে পরে ব্যাখ্যা করবো। দ্য সেকেন্ড পার্ট হচ্ছে বাংলাদেশে এই রিপ্লেসমেন্ট স্টেজে যখন আসেন তখন একটা তরুণ প্রজন্মের উত্থান ঘটেছে একটা এই ধরনের অভ্যুত্থানের ভিতর দিয়ে। যে অভ্যুত্থানে তারা সরাসরি শুধু যুক্ত ছিলেন তা না, এটা একটা অসামান্য গুরুত্বপূর্ণ ঘটনার ভিতর দিয়ে তাদের এই আবির্ভাব ঘটেছে। 70s এর জেনারেশনের কাছে যেরকম তার আইডেন্টিটি, তার প্রাইড, তার সেন্স অফ বিলঙ্গিং এন্ড পারপাস তৈরি হয়েছিল, আমি মনে করি আমাদের এই ঘটনার মধ্যে দিয়ে আপনাদের জন্য সেটা তৈরি হয়েছে। এবং সেইটা আমাদেরকে, যদি আমরা এটা অনুধাবন করতে পারি আগামী 50 বছরের আমাদের রাষ্ট্র নির্মাণে, আমাদের রাজনীতির জন্য, আমাদের ভবিষ্যৎ তৈরির ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের হতে যাচ্ছে এবং হতে পারে। আমাদের মুক্তিযুদ্ধ জনযুদ্ধ ছিল, আমরা অবশ্যই সবাই সেটা জানি, স্বীকার করি। কিন্তু খেয়াল করেন নানা বিতর্কের আছে, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের যে লিস্টটা করা হয় এটা সংখ্যাটা কিন্তু 2 লাখের নিচে, কাছাকাছি 2 লাখ, তাই না? আপনারা সবাই জানেন এবার সরাসরি রাস্তায় দাঁড়িয়েছে, গুলির সামনে বাড়িতে মা বাবাকে বলে গেছে, বন্ধুদেরকে বলে গেছে, এরকম সংখ্যাটা কত হতে পারে? আর অনেক রাস্তায় দাঁড়িয়েছে আন্দোলন একদম সরাসরি এসে, হ্যাঁ কত? কেউ বলছেন কোটি, কেউ হয়তো লাখ বলবে, মানে সংখ্যাটা কয় গুণ জাস্ট চিন্তা করেন। এরা হচ্ছে নতুন যুগের ফ্রিডম ফাইটার, তাই তো? আমরা সবাই এটা মনে করি, আপনারা এখানে যারা আছেন তারা মনে করেন তো, তাই না? এই জেনারেশনের মধ্যে দিয়ে নতুন করে আবার এই আমাদের দেশটাকে নতুন করে ফিরে পাওয়ার লড়াইয়ে আমি যুক্ত ছিলাম। এই আইডেন্টিটি, এই সেন্স অফ পারপাস এন্ড বিলঙ্গিংনেসটা কিন্তু তৈরি হয়েছে। এই সংখ্যাটা অনেক গুণ বেশি। এবং এই ঘটনার সাথে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আপনারা জুলাই পরবর্তী দেখেছেন, এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক, আপনার বলতে পারেন তারা একটা বিরোধ তৈরি করেছে। তারা আমাদের এই লড়াইটাকে অস্বীকার করছে, এটাকে ডিসক্রেডিট করার চেষ্টা করছে। আপনার এই যুদ্ধটাকে, আপনার এই লড়াইটাকে, আপনার স্বাধীনতা ফিরে পাওয়ার এই সব যুগান্তকারী অভিজ্ঞতাটাকে যারা অস্বীকার করছে তার সাথে আপনার মনস্তাত্ত্বিক এই বৈরিতা, একটা ঠান্ডা যুদ্ধ অবিরাম চলতে থাকবে। এই বাস্তবতাটা মাথায় রাখতে হবে আমাদের, এটা চলে যাবে না। যতই সুইট টক আমরা করি জনগণের সাথে, জনগণের সম্পর্ক, আমি মনে করি না আসলে এই ধরনের কোনো বাস্তবতা আদৌ তৈরি হবে। গত 6 মাসে হয়নি, আমি আগামী 6 বছরের সম্ভাবনা দেখি না। দ্য থার্ড ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে আমরা এমন একটা সময়ে এই ঘটনার মধ্যে প্রবেশ করেছি, সেটা হচ্ছে দুনিয়া আবার দুইটা পরাশক্তির দ্বন্দ্বে প্রবেশ করতে যাচ্ছে এবং তার কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের ভারত মহাসাগর। সো এশিয়া এন্ড দ্য ওয়েস্ট, এর যে আপনার কম্পিটিশন, রাইভালরি, কনফ্লিক্ট, যা কিছু ভাবে আপনারা এটাকে ব্যাখ্যা করেন, এর একটা যোগ সন্ধিক্ষণে এসে কিন্তু আমাদের দেশে আমরা এই ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি। এবং আগামী দিনে, আগামী 50 বছরের, আগামী 5 দশক আমরা আমাদের রাষ্ট্রের এই যে আমরা বৈশ্বিক যে বাস্তবতা, এই বাস্তবতায় আমরা কিভাবে নিজেরা যুক্ত হব, আমরা নেভিগেট করব, তার সাথে আমাদের ভবিষ্যৎ, আমাদের পররাষ্ট্রনীতি নির্ভর করবে। আমাদের ভবিষ্যৎ এবং পররাষ্ট্রনীতির একটা প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া। প্লিজ ইন্ডিয়া দ্বারা ওভারওয়েলড হয়ে যাবেন না। দুনিয়া ইন্ডিয়া না, আমরা আমাদের বৃহৎ প্রতিবেশী, আমাদের সবচেয়ে বড় আমাদের বর্ডার আছে, কিন্তু একই সাথে এটা ইন্ডিয়ার জন্য রিয়ালিটি। আমরা বাংলাদেশকে ছোট রাষ্ট্র বলি, এটা খুব প্রবলেমেটিক জায়গা। বাংলাদেশ পৃথিবীর এখনই 8ম বৃহত্তম জনগোষ্ঠীর দেশ। আলটিমেটলি ল্যান্ড মাস ম্যাটার করে না, আলটিমেটলি ম্যাটার করে হচ্ছে আপনার নাম্বার, পিপল। এটাই যদি আমরা বুঝতে পারি, তাহলে ভারতের কেন, আমাদের যে কোনো দেশের সাথে সম্পর্কের ভবিষ্যৎটা আমরা কোন স্ট্রেংথের উপরে দাঁড়িয়ে করবো, সেটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করবো, এটা আমরা বুঝতে পারবো। তা আমি যেটা বলছিলাম 3টা ফ্যাক্ট, একটা হচ্ছে আমরা একটা রিপ্লেসমেন্ট স্টেজে আসছি, সেই সময় আমাদের আরেকটা জেনারেশন এই অভিজ্ঞতার ভিতরে দিয়ে তারা তাদের পরিচয়, তাদের জীবনবোধ, তাদের স্মৃতিতে এটা কিন্তু থেকে যাবে।
70s জেনারেশনের কাছে মুক্তিযুদ্ধ যেরকম ছিল, আমাদের এই জেনারেশনের কাছে এটা, আমরা এই কারণে আমরা এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা বলেছি। প্রফেসর ইউনূস রাইটলি বলেছেন। আবার একই সময় উনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে আমরা যদি শান্তিতে না থাকি আপনাদেরও শান্তিতে থাকা ডিফিকাল্ট হবে। এত সাসেন্টলি, এত পাওয়ারফুলি, এত ক্ল্যারিটির সাথে বাংলাদেশে গত 50 বছরের কোন রাষ্ট্রনায়ক কথা বলেছেন আমার জানা নেই। কিন্তু উনি আসলে কিন্তু রাষ্ট্রপ্রধান বা আছেন, কিন্তু উনি কিন্তু রাজনীতিবিদ না। কিন্তু এ কারণে হয়তো উনি অনেক কিছু বিবেচনা ওনাকে না করে উনি সত্যটা বলে ফেলেছেন। উনি সাহসের সাথে বলেছেন, সঠিক কথা বলেছেন। কিন্তু এই কথাগুলো আমাদের জন্য তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে, আমি যে 3টা ফ্যাক্ট বললাম, আমাদের এই জেনারেশনের কাছে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য জরুরি অনুসন্ধানের জায়গা হচ্ছে আমাদের ভাইটাল ন্যাশনাল ইন্টারেস্ট হিসেবে ডিফাইন করা। আপনি পররাষ্ট্রনীতির আলোচনা হচ্ছে কে আমার আশে আছে, কে আমার পাশে আছে, কার সাথে আমার ঝগড়া চলছে, এগুলো না। পররাষ্ট্রনীতির মূল বিষয় হচ্ছে যে আমার ভাইটাল ন্যাশনাল ইন্টারেস্টটা কি, কি আমাকে রক্ষা করতে হবে, এবং সেটা রক্ষা করার জন্য আমার কাছে কি উপাদান আছে, কি শক্তি আছে, আমার কি দুর্বলতা আছে, আমার থ্রেটটা কি, এবং আমি কিভাবে সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করব। আমাদের ভবিষ্যতের জন্য এই রাষ্ট্র যেখানে আছে, আরেকটা ভেরি ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা ইকোকাল। সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই জানি একটা সারা দুনিয়া কিন্তু ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল একটা প্রবলেম, এটা কিন্তু লোকাল প্রবলেম, এটা গ্লোবাল প্রবলেম। কিন্তু এট দ্য সেম টাইম আমরা কিন্তু একটা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি, আমরা কিন্তু ফ্রন্ট লাইনে আছি। আমাদের এই প্রবলেম সলভ করে আমরা যদি এখানে আমাদের যে লোকালি ইন্ডিজিনিয়াস আমাদের সমস্যাটা যদি সমাধান করতে পারি, তাহলে কিন্তু এট দ্য সেম টাইম এটা কিন্তু গ্লোবালি স্কেলেবল একটা সলিউশন হবে। আমি এই কারণে উদাহরণ হিসেবে আপনারা অনেকেই এখন এটার সাথে পরিচিত, বাট আমাদের 3 দশক আগে এটা অনেক বড় আমাদের গ্লোবালি আমাদের পাবলিক হেলথের একটা বড় ইনোভেশন ছিল, সেটা হচ্ছে ওয়াসার। আমাদের প্রবলেম দেখে এইটা ভেরি হাইটেক কিছু না, কিন্তু অসাধারণ একটা কিন্তু ইনোভেশন, এবং এটা আমাদের কিন্তু বাংলাদেশের পাবলিক হেলথের আপনার ভূগোল বদলিয়ে গিয়েছে। এটা উদাহরণটা এই কারণে দিলাম, আপনাদেরকে এই ধরনের কাজ করতে হবে। আমরা যদি আমাদের এই যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদের যে ক্লাইমেট ভালনারেবিলিটি, বাংলাদেশ আমাদের একটা ডেন্টিক ল্যান্ড, আমাদের এখানে রিভার যে ইকোসিস্টেম, আমাদের ইকোলজি, এর সাথে সামঞ্জস্যপূর্ণ কি ধরনের হ্যাবিটেট, অ্যাডাপ্টেবিলিটি, টেকনোলজি এন্ড সলিউশন আমরা তৈরি করব, তৈরি করার মধ্য দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ অর্থনীতি এবং সমৃদ্ধি রচনা করব। সেই অর্থনীতি এবং সমৃদ্ধি রচনার জন্য আমার জন্য কি কি ধরনের ব্যারিয়ার্স এন্ড প্রবলেম তৈরি হতে পারে, সেই ব্যারিয়ার্স এন্ড প্রবলেম আমি মোকাবিলা করার জন্য কি ধরনের আন্তর্জাতিক বাস্তবতায় আমার শক্তি, সামর্থ্য, মৈত্রী এবং সম্ভাবনাগুলো এক্সপ্লোর করবো, এটাই হচ্ছে বড় দাগে আমার আসলে বিবেচ্য বিষয়। এখন আসেন, এটা অনেক থিওরিটিক্যাল মনে হচ্ছে, তাই তো? আমরা আমাদের যে ইকোসিস্টেম, এটা রক্ষা করতে পারবো? পানি, এটাই তো সমস্যা প্রধান। আমাদের এই দেশটাই তৈরি হয়েছে পরিবাহিত হয়ে, আমরা তো মানে পাঠ্যপুস্তক গুলো পড়ে আসছি সবাই। আমার এই ইকোসিস্টেমের জন্য ফান্ডামেন্টাল থ্রেট কি? আমার রিভার সিস্টেমটাকে সজীব রাখা, সপ্রাণ রাখা, সেটাই আমার সাথে ডিল করতে হচ্ছে, ইন্ডিয়ায় করতে হবে। সো আমার ন্যাশনাল ভাইটাল ইন্টারেস্টের প্রবলেমটা আমার রিভার সিস্টেম, ইকোসিস্টেম, এবং সেটা কিভাবে আমি করব। আমাদের কি ন্যাশনাল ডায়ালগ আছে, কনসেনসাস আছে? আমরা কি এই বিষয়ে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারছি? এটাকে দোষ দিয়ে লাভ নেই। বাংলাদেশের সবচেয়ে ভারতের কাছে যা কিছু প্রয়োজনীয় সেই রকম একটা সার্ভিস দেওয়া সরকার শেখ হাসিনাও পারে নাই তিস্তার জন্য একটা চুক্তি করতে। আপনি এটাও তো না বোঝার জন্য আপনি সময়ের ভিতরে সবকিছু দিলেও সে আপনাকে পানি দেবে না। আপনি যদি এই পানিটা না পান, তাহলে আপনার এই রাষ্ট্রের ভাইটাল ইন্টারেস্ট, আপনি এক্সিস্টেন্স কিভাবে রক্ষা করবেন? সেটা কিন্তু আপনার বিকল্প কি হবে? এই জিনিসগুলো ভাবা, এগুলো আমাদের বিকল্প তৈরি করতে পারা, এটাই হবে আসলে আমাদের সাথে আমরা জুলাই পরবর্তী যে বাংলাদেশ, সে বাংলাদেশ নির্মাণে পথ আপনার পরিক্রম অনুসন্ধান। সবাইকে ধন্যবাদ।